অনুকূল আবহাওয়া থাকার কারণে এবারে মালদায় আমের ফলনে ব্যাপক উৎপাদনের আশঙ্কা করছে উদ্যান পালন দপ্তর এবং আমের ব্যবসায়ীরা। চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনো পর্যন্ত মালদায় কোন রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। এক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। তাই এখন থেকেই নতুন করে লাভের আশা করছেন মালদার আম চাষিরা। উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা সামন্ত লায়েক জানিয়েছেন, এবারে মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণ আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর প্রায় 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে জৈব পদ্ধতিগত আমের ফলন উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্নভাবে চাষিদের নিয়ে আলোচনা শিবিরও করছে সংশ্লিষ্ট দপ্তর। উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় এবছর 33,000 হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে। মালদার 15টি ব্লকের কম বেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই জাতের আম যেমন হিমসাগর, লক্ষণভোগ, আম্রপলি, জিলাপি গাড়া, গোপালভোগ পাড়ার কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যে বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে। শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা গাছে স্প্রে করলেই এই অনুকূল আবহাওয়ার কারণে রোগ পোকা দমন হওয়া সম্ভব। এরকম মুকুল এসছে, কতটা আশা করছেন? আমের মুকুল তো আমাদের প্রচুর খুব ভালো এসছে। এবারে তুলনায় মানে 100%ই মুকুল হয়েছে। কিন্তু মুকুলের দিকে খুব ভালো ছিলেন, কিন্তু মাঝে মুকুলে ওই যে একটা বৃষ্টি হলো, বৃষ্টিতে কিছু আমাদের ক্ষতি হয়ে গেছে। কি আশা করছেন? এখনো আশা করছি প্রায় 60-50% এখনো আম আছে এখন অবধি। আপনার আম কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের আম হচ্ছে আপনার এখানে আগরতলা যাই, তারপরে আপনার ইসে যাই মেদিনীপুর, আর আপনার ইসে কি জানি ওই কলকাতার দিকে যাই, বারাসাতে যাই, এই জায়গাতে যাই। ভারতবর্ষের বিভিন্ন সব জায়গায় যাই আমগুলো। কোন কোন আমের ফলন এবার বেশি হতে পারে? এই বছর আমাদের ন্যাংরাটা খুব ভালো দেখাচ্ছে। 1 নম্বরে ন্যাংরাই আছে এই বছর ভালো। পলিটা আছে মানে 70%, আর আপনার আশ্বিনেটাই আপনার সব থেকে কম হবে এই বছর। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার সর্ববৃহৎ আম উৎপাদন হয় এবছর অনিয়ার। আমাদের এখন অবধি মুকুল এবং আমের যে দুটি হয়েছে খুব ভালো ফলনের আমরা আশা করছি। এবছর অনিয়ারে এখন অবধি আবহাওয়া অনুকূলে আছে। প্রায় 4 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের মালদা জেলার আম অন্যান্য রাজ্যের আমকে টেক্কা দিয়ে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মালদার আম বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং আমাদের আম চাষিরা আমের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ী তারা লাভবান হবে এবং এই এলাকার অর্থনৈতিক সামগ্রিকভাবে উন্নতি হবে বলে আমরা মনে করি। 24-25 আর্থিক বছরে যে শেষ হতে চলছে, এই বছরের আমের এলাকা 31,812 হেক্টর এবং গত বছর এই এলাকায় ছিল। এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরো যেটা হয় সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয়, বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে। ফলন গত বছরের তুলনায় এই বছর আশা করছি অনেকটাই বেশি হবে, কারণ গত বছরে আবহাওয়ার তারতম্যের জন্য 2,20,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছিল। এবছর 3,50,000 মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে, যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো শিলাবৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়। এখনো পর্যন্ত যা আবহাওয়া তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি। এই রিসেন্ট আজকের আবহাওয়াটা একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, এটা খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না। যদি এই ধরনের আবহাওয়াটা কয়েকদিন ধরে থেকে যায় তাহলেই একটা ছত্রাকের উপদ্রব হওয়ার সম্ভাবনা বা পোকা মাকড়ের যে উপদ্রব সেইটা মানে আবহাওয়াটা ওদের অনুকূল হয়ে যাওয়ার জন্য সেটার সম্ভাবনা দেখা দিতে পারে। যদি দেখা যায় যে আগামীকাল আবার রোদ উঠছে তাহলে কিন্তু সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ক্ষয়ক্ষতি খুব একটা হবে বলে মনে হয় না। নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের অভিযোগে 2 যুবককে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জের বিশেষ আদালত। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7:45 নাগাদ রায়গঞ্জ সরকারি আইনজীবী আশিস সরকার জানান, সাজাপ্রাপ্ত আসামিদের নাম মোহাম্মদ আরিফ এবং রাকেশ রস্তগি। দুজনের বাড়ি উত্তরাখণ্ড রাজ্যের উধম সিং নগরে।
2021 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ গোপন সূত্রে খবরে রায়গঞ্জ কাস্টমস একটি লরিকে রায়গঞ্জের বারুদুয়ারি এলাকায় আটক করে। সেই লরি থেকে 20 কার্টুন নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে। এদিন সেই মামলার রায় ঘোষণা করে রায়গঞ্জ বিচারালয়ের বিশেষ আদালত। দোষীদের 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডাদেশের সাজা ঘোষণা করা হয়। এদিন এই বিষয়ে সরকারি আইনজীবী আশিস সরকার বলেন, কি নাম এই কেসে কি দায়িত্ব ছিল? আমার নামটা বলবো তো, আশিস সরকার। এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে ছিলাম। আজকে রায় ছিল একটা কেসে, যেটার নাম্বার হচ্ছে 69/2021 in স্পেশাল NDPS অ্যাক্টের। এই কেসে আমি ছিলাম অন বিহাফ অফ দ্য প্রসিকিউশন। এই কেসের আজকে ঘটনা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2021 7/9/2021 তারিখে একটা রায়গঞ্জ কাস্টমস একটা ইনফরমেশন পায় যে উত্তরখণ্ড থেকে একটা গাড়ি আসছে, সেটা গাজল ক্রস করেছে, তার মধ্যে থেকে কিছু অবৈধ জিনিস পাওয়া যাবে, ফেন্সিলিন সিরাপ। এই খবর পেয়ে তারা সাথে সাথে তাদের সুপারিনটেন্ডেন্টকে জানায় এবং সুপারিনটেন্ডেন্ট জানানোর পর তার নির্দেশে ওরা রায়গঞ্জ বারদুয়ারি বলে একটা জায়গা আছে, সেখানটায় ওরা অ্যাম্বুশ করেন এবং ভোর 4টার সময় সেই গাড়িটাকে ওরা পায় অ্যাজ পার ইনফরমেশন। সেই ইনফরমেশনের গাড়িটাকে ওরা অ্যাপ্রিহেন্ড করে এবং অ্যাপ্রিহেন্ড করার পরে ওই গাড়ির থেকে 20 কার্টুন সিরাপ পাওয়া যায় এবং সেই সিরাপটা পরবর্তীকালে অ্যাজ পার প্রভিশন অফ দ্য ল NDPS অ্যাক্ট অনুযায়ী ওটা সিজ করে। তখনই ড্রাইভার এবং ড্রাইভার কাম ওনার অফ দ্য ভেহিকেল আর তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন দুজনকে, ওয়ান মোহাম্মদ আরিফ অ্যান্ড ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মোহাম্মদ রাকেশ রস্তগি। এই দুজনকে অ্যারেস্ট করেন এবং অ্যাজ পার প্রভিশন ওটাকে সিজ করা হয় প্রপার্টি এবং গাড়ি। সিজ করার পরে 2021 সাল 7/9/2000 ট্রায়ালটা চলছিল। রানেট কোর্ট আজকে তার চূড়ান্ত রায় দেয় এবং সে তার দুজনকে 10 বছরের কনভিকশন এবং 1 লক্ষ টাকা ফাইন করেছে এবং এই 1 লক্ষ টাকা যদি দিতে না পারে তাহলে আরও 1 বছর তাদেরকে কাস্টডিতে থাকতে হবে। এই রায়টা আজকে ঘোষণা হয়েছে। এটা রানেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রায়গঞ্জ ফার্স্ট কোর্ট। বুধবার সকালবেলায় বালুরঘাট শহরের 16 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় দমকল কর্মীরা। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে যায় পুরো বাড়ি। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি, কারণ ঘন জনবসতিপূর্ণ এলাকা বিবেকানন্দ পল্লী। দেরিতে জানতে পারলে আগুনে পুড়ে যেত গোটা এলাকা। জানা গিয়েছে এলাকার বাসিন্দা করুণা নট্ট বৃদ্ধা একাই বাড়িতে থাকেন। চিঙ্গিসপুরে ওনার বাড়ি আছে, বালুরঘাটের বাড়িতে ভাড়াটিয়াও রয়েছে। বাড়ির চারিদিকে পাতা জঙ্গলে ভর্তি, যা সবই দাহ্য পদার্থ। উনুনে রান্না করতে গিয়েই আগুন লাগে। মুহূর্তে সে আগুন বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। সকাল সকাল দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগায়, আসে দমকল কর্মীরা। আগুন নেভালেও পুড়ে যায় বৃদ্ধার বাড়ি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। আজকে হলো আমরা তো সকালে সবাই তো ঘুমাইছিল, হট করে শুনতে পাচ্ছি আগুন। এবার আগুন শোনা থেকে আমরা তো দৌড়তে উঠে দেখি যে এখানে ধাও ধাও করে আগুন জ্বলছে। আর হলো বলছে আগুন। বালতি নিয়ে এসে নিবানোর মতো গোটা পাড়া যদি সহযোগিতা না করতো আজকে আগুন নিভতো না। কি করে আগুনটা লাগলো কি করে অ্যাকচুয়ালি এরাই বলতে পারবে আগুনটা কি করে লাগলো। এখানে তো প্রচুর দহন জাতীয় প্রচুর জিনিস দ্রব্য এখানে আছে, যেটা ছোট্ট একটা কারণে আগুন লাগতে পারে, কিন্তু এত মানে এইভাবে যে এই জায়গাটা স্টোর করে রাখছে সেটা পরিপ্রেক্ষিতে আগুন লাগছে। কিন্তু এই টোটাল পাড়াতে সর্বস্ব জ্বলে শেষ হয়ে গেছে। গোটা পাড়া একমাত্র তৎপরতা করছে, একদম তৎপরতার জন্যই আগুনটা লাগছে। এই যে বাড়িটা আছে এই বাড়ির পিছনে রান্নাঘর। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে। যতক্ষণ আসতে সময় লাগছে সেটুকু লাগছে, বাদ থেকে আমার পাড়ার সব মানুষ সহযোগিতা করে আগুন নেভাইছে। রান্না করতে গিয়ে কি আগুন লাগছে? গরম জল না কি করতে গেছে, সে করতে যায় আগুন লাগছে। সে ভয়াবহ আগুন। সকালে যখন ওই নারকেল গাছ পার হয়ে আগুন সব উঠে গেছে, একমাত্র পাড়ার লোকের তৎপরতার জন্য। আপনার নাম? আমার নাম শুভজিৎ কুমার দত্ত।
এই বাড়ির ভদ্রমহিলাকে না না বলছি, এবার এখানে দুনিয়ার জন্য এত কাজ পাতা টাতা তার ভর্তি করে গেছে, থাকে না, এরা থাকে চিঙ্গিসপুরে, আর আগুন কাকে ভাড়া দিচ্ছে একে দিচ্ছে এই করে আমাদের বারংবার নিষেধ করা সত্ত্বেও এরা এই জিনিসগুলো করে আছে। এর আগে একাধিক ভাড়াকে নিষেধ করেছে। এই বলি সকালবেলা আমরা তো ঘুম থেকেই উঠিনি, এই দাও দাও করে আমাদের সেই ছাদের উপরে চলে গেছে আগুন। এরাম দিয়ে আমাদের সবাই থেকে মোটর ছেড়ে সেটা চারিদিকে লোক দূর করে এসে কোনো রকম ভাবে আমি ফায়ারে ইয়ে করলাম, টেলিফোন করলাম, পরে আমাদের এই সবার সম্বন্ধে সবার চেষ্টায় এই আগুনটা এতক্ষণে নেবানো হল। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি এই যে সব ধরে গেছিল, আমাদের ঘরে আগুন ঢুকে গেছিল, ঘরে ফায়ার ব্রিগেড এসেছে? ফায়ার ব্রিগেড এসেছে? ফায়ার ব্রিগেড এসছে, এক্ষুনি আসলো ভাই। আপনার নাম? বেআইনিভাবে দিন দুপুরে প্রকাশ্যে অবৈধভাবে মাটি কেটে চলছে কিছু মাটি মাফিয়ারা। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন দুপুরে মাটি কাটার সময় দেখা গেল জেসিবি দিয়ে অসংখ্য পরিমাণের মাটি কেটে চলেছে মাটি মাফিয়ারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্ব পশ্চিম কুনোর এলাকায়। কিভাবে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুরের আকার ধারণ করছে নজর নেই প্রশাসনের। মাটি কাটাচ্ছ তোমাদের? দুদিন রয়্যালটি করছো? রয়্যালটি আছে? কোথায় আছে মাটিগুলো? কোথায় আছে? কয় গাড়ি রয়্যালটি কাটা আছে? কয় গাড়ি রয়্যালটি কাটা আছে? আমি তো মাটি কোথায় কাটছে সেটা তো আমাদের কাছে সেরকম তথ্য নেই, পঞ্চায়েত করতে হবে। আমাদের কাছে শোনা বিষয়টা দেখতে হবে, কোন মাটি কোন পুকুর না সাধারণ দিনের পর দিন যে মাটি কেটে যাচ্ছে, আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন বা কিছু বলেন যে এটা তো পঞ্চায়েতকে পেয়ার দেওয়া উচিত ছিল? পঞ্চায়েতে তো জানায় না মাটি কাটার বিষয়টা, পঞ্চায়েতে তো অবগত নয়, পঞ্চায়েতকে না জানিয়ে তো কাটাকাটি হচ্ছে। এখন সেটা আমরা এখন বলতে হবে না, এখন উদ্যোগ করবো করতে আছে সভাপতি এখন বিটি সাহেব সাহেব আছেন, তারা যেতে ভালো। একাধিক দাবিতে গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। গার্জিয়ান ফোরাম কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ বলেন, 11-12 এর প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, সহ আইডেন্টি কার্ড বাবদ যে টাকা নেওয়া হয়েছিল এবং এখন অব্দি আইডেন্টি কার্ড ছাত্রদেরকে দেওয়া হয়নি। অপরদিকে গার্জিয়ানরা আরো বলেন, ছাত্রদের ব্যাগ চুরি হয়ে যাচ্ছে, স্কুলের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে সহ একাধিক দাবিতে আজ গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় প্রধান শিক্ষকের কাছে। সলিমউদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক বলেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। কারণ প্রথমে যেরকম আমাদের আইডেন্টি কার্ডের জন্য টাকা নিয়েছে, আমাদের 3 মাস হলো কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো একটা একটা টাইম বললে তো স্যার এই টাইম পুরো টাইম বলছে আইডেন্টি কবে দেওয়া হবে না হবে কোনো টাইম নির্দিষ্ট টাইম বলা হবে। তার মধ্যে ক্লাস বাচ্চাদের বসে আছে, বাট স্টুডেন্টের কোনো ক্লাস করানো হচ্ছে না। বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস মানে 4 কিলোমিটার ক্লাস যেটা নির্দিষ্ট টাইমে ক্লাসটা করানো হোক, সেই ক্লাসটা তো করানো হচ্ছে না। বাচ্চারা শুধু বসে আছে, হ্যারাসমেন্ট হচ্ছে। বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে? হ্যাঁ জানাচ্ছে, আমরা বসে আছি, একটু আমরা বসে আছি, স্যার ক্লাসে আসে না, বাচ্চারা মারামারি করছে। তো এবার বিভিন্ন কারণ রয়েছে, যার জন্য আজকে আমাদের গার্জিয়ান মিটিংয়ে ডাকা হয়। আপনারা কি চাইছেন? আজকে স্যার আমাদের বলেছি কি করুন, অ্যাডমিশন কবে দেবে বা ক্লাসের কয়জনের কিভাবে ক্লাসটা করাবে, স্যার সব কিছু জেনে আসতে হবে। আপনার কি মনে হচ্ছে যে এই যে স্কুলের যেভাবে স্কুল চলছে সেক্ষেত্রে কি বাচ্চাদের পড়াশোনা একদমই হচ্ছে না? যেভাবে আগে স্কুলের নাম ছিল, একটা পজিশন ছিল, সেই ছুটিটা কিচ্ছু হচ্ছে না। ভবিষ্যৎ করে এই স্কুলে পড়লে বাচ্চাদের ভবিষ্যৎ কোনো কিছু নেই, অন্ধকার। তাই আপনারা কি চাইছেন এখন? আজকে আমাদের হেড স্যারকে আমরা বলেছি যারা ক্লিয়ার হবে, স্যার আজকে আমাদের জানিয়ে দিয়েছি আজকে আমাদের। আপনার নাম? আমার নাম মৌমিতা দাস। মৌমিতা দাস, আপনি মানে গার্জিয়ান ফোরামে কোনো পদে আছেন? এই স্কুলে প্রথমত 45 জন টিচার দেখাচ্ছে, কিন্তু আজকে আমরা যে এসছি 45 জনের কয়টা উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না। এখনো বাচ্চাদের এখন বেলা বাজে 12টা প্রায়, কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি। ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না, ব্যাগ চুরি হয়ে যাবে, তাই ঘাড়ে নিয়ে ওরা ঘুরছে। তাহলে কি করে এদের হবে? আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আপনাদের হেড স্যারকে বলা হলো, বলছে আমাদের উপযুক্ত টিচার নেই তো ঠিক আছে, আপনারা 4টা সেকশনে ভাগ না করে 2টো সেকশন করুন, 2টো সেকশন করে সেটাকে পড়াশোনা করেন। এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না, তার মধ্যে কিছু কিছু বাচ্চা, এই 2টো বাচ্চার জন্য আরো 2টো বাচ্চা খারাপ হচ্ছে, তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে। এখন
হেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, টিচাররা সব ঢুকে যাচ্ছে, এরকম করলে তো হবে না। স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না আমাকে সব ঠিক করতে হবে, স্যারকে এটা বলতে হবে। আই কার্ডের জন্য টাকা দিয়েছে, আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি, ফান্ডে বলে ওদের 20 টাকা করে যাবে। তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি, তাহলে আপনি 50 টাকা করে নিলেন কেন? মানে হেডমাস্টার বলছে যে উনি জানেনই না। জানেন না মতলব মানে 1 বছর পরে কর্মসূচিটা নেওয়া উচিত ছিল। ঠিক আছে, পরে যখন নেওয়া উচিত ছিল তাহলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন? টাকাটা আপনাদের ফান্ডে গেছে কেন? তাহলে টাকাটা আপনি যখন নিবেনই না তখনই রিটার্ন করে দেন যে লাগবে না আমাদের। এটাই বলতে যাচ্ছি, আর কিছু না। এইটুকুই যেন ঠিক হয়। তুলিকা মন্ডল আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ওনারা গাফিলতি করছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের কাছে 50 টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য। 3 মাস পেরিয়ে গেল, সেই আইডেন্টি কার্ডে কোনো হদিশ নেই। তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি 20 টাকা আইডেন্টি কার্ডের জন্য খরচা হচ্ছে, 30 টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে। তাহলে আমরা ডেভেলপমেন্টে 250 টাকা আগেই দিয়ে দিয়েছি, আবার বলছে ডেভেলপমেন্টে থাকবে। দ্বিতীয় দফা হচ্ছে আমাদের যখন জুনিয়র বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে তখন স্টাফরা মানে করণিক যারা হচ্ছে ক্লার্ক তারা ওদেরকেও মানে এমন ধমকি মানে পাঠিয়ে দিচ্ছে, তারা বই নিতে ভয় পাচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে 64,000 টাকা খরচ করে একটা বায়োমিটার, যে প্র্যাকটিক্যাল বায়োমিটার আনা হয়েছিল সেটা আজ পর্যন্ত ইনস্টল হয়নি, এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না 11-12 ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে। তাতে ওরা কি পরীক্ষা দেবে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা ইচ্ছা মতো লিড নিয়ে নিচ্ছে, না বলে বলে লিড। একজন টিচার আছে পিছনে যায়, ওর নেয়ারা বা হাজারের উপরে ওর হচ্ছে লিভ নেওয়া আছে, তার কোনো স্টার আপাতত এরা নেয়নি। এখন আপনারা কি চাইছেন? এতে সেটা আমাদের আজকে জবাব না দিলে আমরা হেফাজতে ছাড়বো না। আরও আছে, তার মধ্যে হচ্ছে আবার কিছু কিছু মানে শিক্ষক ঠিক মতো স্কুলে টাইম মতো যাচ্ছে না, আবার কিছু কিছু যাচ্ছে, কেউ আবার 3-4টা করে ক্লাস করছে, কেউ করছে না। ওগুলো তাদের এগেন্স্টে আমরা নিয়ে নিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কিছু কিছু টাকা ডেভেলপমেন্টের টাকা ক্লার্কের হাতে থেকে গেছে, ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দেয়, তার স্টাফ উনি নিচ্ছে না কেন? আমরা যাওয়া চাচ্ছি। ওয়ার্ক এডুকেশন ফেডারেশনে কোনো রকম ক্লাস মানে ক্লাসে শিক্ষা দেওয়া হয় না যে ওয়ার্ক এডুকেশন কি, টিচার এডুকেশন কি, ডাইরেক্ট পরীক্ষার সময় ঝাড়ু আনা, ফার্স্ট এড বক্স আনা, তাতে ওরা কি শিখবে? এগুলো নিয়ে আমরা 7 দফা দাবিতে যতক্ষণ আমাদের ঝামেলা মিটবে ততদিন আমরা এগুলো ওনাকে ছাড়ব। আমাদের দেওয়া বেড়ে গেছে, সময় দিবে, উনি লিখিত দিবে আমাদের যে আমি আজকে পারলাম না, আমি লিখিত দিবে, আমার লিখিত নেই তারপরে আমি হচ্ছে গার্জিয়ান কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ। আমার 2 ছেলে পড়াশোনা করে। হ্যাঁ, তাদের 7 দফার দাবি রয়েছে, এই বিষয়ে কি আশ্বাস দিলেন নাকি অভিভাবক? বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের স্যার বলছি এনাদের অভিযোগ যে এখানে আই কার্ডের জন্য টাকা নেওয়া হয়েছে অথচ আই কার্ড দেওয়া হয়নি। অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে 2-300 অভিভাবকের। তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত, শিক্ষকরা নেই, ক্লাসে গিয়ে মোবাইল দেখছি। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, আমরা দেখতে চেয়েছি। বলছি স্যার, আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি আপনি স্বীকার করলেন সেটা, যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই মানে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, কয়েকজন বাচ্চা অভিভাবক বললেন আর কি টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে খতিয়ে দেখা হবে। দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েত কেশবপুর ভাঙা মন্দির এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দে 1,94,28,225 টাকা ব্যয়ে করঞ্জি কর্মতীর্থ থেকে মাকইল পাঁচকাটিয়া পর্যন্ত 2.5 কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণ করল ফিতা কেটে নারকেল ফাটিয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম, জাবেদ মিয়াদাদ সহ অনেকেই। এ বিষয়ে কুশমন্ডির বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হলো, পাশাপাশি যাতায়াতের চরম সমস্যায় ছিল এলাকার মানুষজন। 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার নির্মাণ উদ্বোধন হলো, এলাকার মানুষজন উপকৃত হবে বলে জানান কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।
আজকে আমাদের বিধানসভার ব্লকের 2 নম্বর করঞ্জি অঞ্চলে মা ভবানেশ্বর মন্দিরের পাশে আমরা যে দীর্ঘদিনের এই এলাকার মানুষের যে দাবি ছিল যে পাঁচকাটিয়া থেকে কর্মতীর্থ পর্যন্ত যে প্রায় 2.5 কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে মানুষের এলাকার যে সমস্যাটা ছিল যেটা আমরা সেই রাস্তাটার আমরা আজকে শুভশিলাটার সামনে করলাম। এটা আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থেকে সেই দপ্তর থেকেই আমাদের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আজকে 1,94,28,225 টাকা এই রাস্তাটা, যাতে এখানকার এলাকার প্রায় হচ্ছে আমাদের 10-20 হাজারের মতো মানুষ উপকৃত হবে। কারণ এখানে প্রায় হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের যে পঞ্চায়েত, আমাদের 2 নম্বর করঞ্জি অঞ্চলে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে যাওয়ার যে এই রাস্তাটা আজকে এখানকার মানুষের প্রায় হচ্ছে 5 টাকা থেকে 6-7 ফুট সংসদ মানে এই পঞ্চায়েতের